ছাত্রদল যে কথাটা বলছে যে তারা 15 বছর 16 বছর ক্যাম্পাসে হলে থাকতে পারেনি, কিন্তু শিবির ছাত্রদলের আঁচলের নিচে অথবা অন্য কোনো নিচে লীগের নিচে তারা ছিল, লীগের পরিচয় ছিল, অতএব তারা ছিল। এখানে একটা ডিফারেন্স তৈরি হয়েছে। এই ডিফারেন্স তো হয়েছে, আমি অস্বীকার করবো না, কিন্তু এই ডিফারেন্স তো এমন কিছু না। মানে কি, ছাত্র দল তো গত 1 বছর সময় পেয়েছে। গত 1 বছরে তারা কি করেছে? 1 বছরে কিন্তু আপনার 20 দিনে কিছু করা যায় না, কিন্তু 1 বছরে কিন্তু অনেক কিছু করা যায়। 15 বছর থাকাটা অর্থহীন, মানে অতটা বেশি গুরুত্বপূর্ণ না। এই কারণে 15 বছর আগে যখন তারা এইভাবে ঢুকছে, ওই সময় ছাত্র তখন আর নাই। অনেকে বলছে 1 বছর আড়মোড়া ভেঙেছে মাত্র। আড়মোড়া যদি ভাঙতে 1 বছর লাগে, তাহলে তার জয় আসতে ওরকমই লাগবে। যার আড়মোড়া ভাঙতে 1 বছর লাগে, তার জন্য তো এটাই স্বাভাবিক। তাহলে তো জাতীয় দল তাই বলবে। এখন আমি বলি, সামাজিক যোগাযোগ মাধ্যমের মন্তব্য ছিল। কথা বলি আপনাকে, যে জিনিসটাকে আমি সহজে বলছিলাম যে তারা কেন জিতলো। আমি এই যে সহজে ব্যাখ্যা করে দিই 2-3টা কারণে, দেখবেন ব্যাখ্যাগুলি আপনার কাছে কেমন লাগে। 1 নম্বর কারণ হলো ছাত্রলীগের ভোট শিবির পাইছে। কেন পাইছে? এই ভোটটা তো বিএনপিতে যেতে পারতো। আওয়ামী লীগের কাছে তো বিএনপির চেয়ে জামাত বড় শত্রু, তাকে কেন ভোটটা দিল? এই কারণে আওয়ামী লীগ কিন্তু সারা দেশে আওয়ামী লীগের লোকজন কিন্তু এলাকায় থাকতে পারে না, ওদের বিরুদ্ধে মামলা, মোকদ্দমা, অমুক তমুক অনেক, এবং এই যে একই জনের বিরুদ্ধে 10টা-12টা করে মামলা, এবং সবগুলো হত্যা মামলা অথবা হত্যা প্রচেষ্টা মামলা। এই মামলাগুলি বাদী কে জানেন? 95% ক্ষেত্রে বাদী হলো বিএনপি, জামাত কোনো বাদী নাই। তো একটা স্টুডেন্ট দেখতেছে যে আমার বাবা, বড় ভাই, চাচা এরা মামলার কারণে এলাকায় থাকতে পারছে না, মামলা কে করলো তাকেও সে চিনে, এলাকারই বিএনপি। যে বিএনপি আমার বাবা চাচা এতগুলো মামলা করছে, আমরা সেই বিএনপিকে আবার ভোট দেব, একটা কারণ। দ্বিতীয় কারণটা হলো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের সবচেয়ে বড় ভয়টা কি? গণরুম, পরীক্ষার আগে রাত্রে মিছিল করতে হবে, মিছিল করো, এগুলি তো ভয়। এই কাজগুলি কে করতো? আমরা সহজে বলি ছাত্রলীগ করতো। আসলে কিন্তু ছাত্রলীগটা ইম্পর্টেন্ট না, নামটাও ছাত্রলীগ, বাট কাজটা করতো সরকারি দলের ছাত্র সংগঠন। সরকারি দলের যে ছাত্র সংগঠনটা আছে, এই মুহূর্তে সরকারি দলের ছাত্র সংগঠন কোনটা? বিএনপির লিডাররা বাইরে যারা আছে এমন ভাবে কথাবার্তা বলে যে খালি ফেব্রুয়ারিটা আসুক কোনো মতে, তারপরে দেখবে আমরা ক্ষমতায় চলে আসছি, এরকম কিন্তু বিএনপি লিডারদের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যাচ্ছে। স্টুডেন্টও এটা বিশ্বাস করছে যে এরা তো ফেব্রুয়ারির পর থেকে এরাই গভর্নমেন্ট, তাই আমি গভর্নমেন্ট যে দলটা আসতেছে সেই দলটাকে আমি আবার এখানে আনবো, বলতে আমার আবার সেই ভয়টা কাজ করতেছে। এই জন্য তারা সরকারি দলকে অ্যাভয়েড করছে। 3 নম্বর যে কারণটা, প্রার্থী নির্বাচন এবং ছাত্র সংগঠনের যে পলিটিক্সটা, ছাত্র শিবিরের পলিটিক্স অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে তারা ধর্মীয় পলিটিক্স করতো, এখন তারা ওয়েলফেয়ার পলিটিক্স করে। এখন ওয়েলফেয়ার পলিটিক্স করলে পরে আমার রুমের সামনে এখন আমি মনে করেন বিশুদ্ধ পানির একটা ব্যবস্থা একটা ছাত্র সংগঠন করে দিল, এটাকে আমি খারাপ বলবো? এখন তারা কেন দিল? এটা ভেঙে ফেলাও, এটা তো কোনো লজিক হতে পারে না রে ভাই। তারা দিয়েছে, আরেকজনকে দিতে তো কেউ নিষেধ করে। ওরা দেখ, ওরা ডাবলটা দেখ, ওরা তো আরো বড় সংগঠন দেখ, ওরা দেয় না কেন? যে এখন এই জিনিসটা বরং ভালো হয়েছে যে তোমাকে এখন ডাকসুতে ইলেক্টেড হতে হলে তোমার স্টুডেন্টদের ওয়েলফেয়ার নিয়ে চিন্তা করতে হবে, তাদের তারা কোচিং করা, অমুক এই কাজগুলো আপনি করেন, করতে না করছে কেউ। বিষয়টা হলো কি, আপনি ইনকাম করে যদি নিজের পকেটে ভরেন, আরেকজন যদি ইনকাম করে 10 জনকে দেয়, তাহলে ওইটা আপনি করতে পারেন না বলে ওটা আপনি খারাপ বলবেন কেন? এটা তো আপনি করেন, আপনি করতে না করছে, আপনি এত বড় সংগঠন করেন না কেন? বেসিক্যালি এইগুলো হলো কারণ। আমরা ছাত্র সংসদ নিয়ে অনেক কথা বললাম, কিন্তু আজকে আমাদের শিরোনামে যেহেতু জাতীয় সংসদও রয়েছে, সেই জায়গায় প্রফেসর শামীম রেজা, আপনার কাছে আমি এখন একটু জাতীয় সংসদ নিয়ে শুনতে চাই। অনেকে এই আলাপটি এখন তুলেছেন যে জাতীয় পার্টি এবং 14 দলকেও যে নিষিদ্ধের এক ধরনের দাবি উঠেছে, যদি সত্যি সত্যি ফেব্রুয়ারির আগে নিষিদ্ধ করা হয়, তাহলে এই যে তাদের যে ভোট ব্যাংক বা আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, সব ভোট গিয়ে হয়তো জামাত পেয়ে বসতে পারে, এই হিসাবও অনেকে করছেন। এই জায়গাটা আপনি কি বলবেন? যদি আমরা ডাকসুর আলোচনা পেছনে ফিরে এসেছি, ওখানেও তো এই আলোচনা আছে যে অমুক এখন নাই দৃশ্যপটে, তাহলে ওর ভোটগুলো গেল কোথায়? তাহলে তো একই প্রশ্ন এখানে উঠবে। আমি যদি স্পিরিটে বলি যে কোনো ক্ষেত্রে দল নিষিদ্ধ করে কোনো বড় উপকার পাওয়া যায় না দীর্ঘমেয়াদে। এখন এই মুহূর্তে যারা নিষিদ্ধ আছে তার অন্য প্রেক্ষাপট আছে, কিন্তু আপনি যদি এই যারা ছিল এই সময়ের পরে, তাদের সঙ্গে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে কারো না কারো, এবং তাদেরকেও বিভিন্নভাবে অভিযুক্ত করা হচ্ছে, কিন্তু এটা
নিষিদ্ধ করে যে আপনি তার ভোটটা নিশ্চিতভাবে পাবেন সেটা কি গ্যারান্টি আছে? মানে এটা খুব বাস্তবসম্মত চিন্তা বলে মনে হয় না। বরং আমার কাছে যেটা মনে হয় যে আমরা এতক্ষণ যে আলোচনা করছিলাম ঘুরে ফিরে আলোচনাটা কিন্তু বিএনপির দিকেই যাচ্ছে, যেহেতু বিএনপির সহযোগী সংগঠনগুলো ভালো করেনি বা বড় দুটো গুরুত্বপূর্ণ ঘটনায়, এবং সামনে যেগুলো আছে সেগুলো আমরা এখনো জানি না। তো সেক্ষেত্রে আপনি যেটা বললেন এইভাবে নিষিদ্ধ করে তার ভোট আপনি পাবেন, না, যদি নিষিদ্ধ হয় তাহলে ভোটের দিকে যাবে, আর নিষিদ্ধ না হলে আওয়ামী লীগের ভোটটাকে জাতীয় পার্টি বা 14 দলে যাবে। আমার মনে হয় না যে এটা খুব বাস্তব চিন্তা, কারণ দল নিষিদ্ধ করা না করে সেটা তো একটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ সেটা, এবং আগেই বলেছি যে এটার তেমন কোনো উপকার পাওয়া যায় না, এবং সেটাই প্রমাণিত হয়েছে বিভিন্ন সময়। অনেক বড় বড় দল আছে যারা এখনো রাজনীতি করছে, তারা একাধিকবার নিষিদ্ধ হয়েছেন বিভিন্ন সময়, কলোনিয়াল টাইমে হয়েছেন, পাকিস্তান আমলে হয়েছেন, পরে হয়েছেন। তাতে কি আপনি তাদেরকে নিশ্চিহ্ন করতে পেরেছেন, নাকি তার সাপোর্ট বেসকে আপনি কিছু করতে পেরেছেন? যে আলোচনা শুরুতে আমরা করছিলাম যে সমর্থন অনেকভাবে তৈরি হয়, এটা পরিবার থেকে তৈরি হয়, তার পারিপার্শ্বিকতা থেকে তৈরি হয়, এবং এটা খুব সহজে পরিবর্তন হয় না। যেটা আমার মনে হয় যে খুব জরুরি আলাপ করাটা, আমাদের কথা রাজনৈতিক দলগুলো শুনবেন কিনা সেটা তাদের ব্যাপার। যদি বিএনপির প্রসঙ্গে বলি, কারণ বিএনপির আলোচনাটাই বারবার উঠছে, তাকে অতি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। তাকে জনগণকে এই ধারণা উনি কিভাবে দেবেন, তারা কি করে করবেন সেটা তো আমরা বাতলে দিতে পারবো না। সে অতি আত্মবিশ্বাসী না, শুধু আত্মবিশ্বাসী না, অতি আত্মবিশ্বাসী না, এটা তাকে প্রথমে প্রমাণ করতে হবে। এরপরে তাকে দেখাতে হবে যে অংশীজনের আস্থা অর্জন করতে পারছে কিনা। সেটা ভোটার হতে পারে, তার যাদের সঙ্গে তার মোর্চা হবে বা যাদের সঙ্গে তার যুক্ততা তৈরি হবে, তার সব প্রত্যেকটা মানুষের আস্থা অর্জনের এবং একটা বিশ্বাসের জায়গায় তাকে যেতে হবে। এবং যেটা তাকে ব্যাখ্যা দিতে হবে সেটা হচ্ছে যে তুমি আমাকে কেন দিবে ভোটটা। যে অভিযোগগুলো এখন পর্যন্ত উঠেছে তার তো একটা ব্যাখ্যা প্রয়োজন। আপনি 3000 লোককে বা তার বেশি লোককে আপনি বরখাস্ত করেছেন, দলের বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছেন। এই শাস্তিগুলো কি হয় পরবর্তীতে? এগুলো কি টিকে থাকে? এগুলো বেশিরভাগ ক্ষেত্রে টিকে থাকে না, আবার হয়তো আপনি তাকে মাফ করে দলে নিয়ে নেন। কিন্তু আপনাকে একটা ব্যাখ্যা জনগণের কাছে দিতে হবে যে আমি এই করেছি, এই ব্যবস্থা নিয়েছি, এবং যে যে জিনিসগুলো এক্সপোজড হয়েছে সেটা ডাকসু নির্বাচন বা জাকসু নির্বাচনের সম্পর্ক থাক বা না থাক, এটা তো দৃশ্যপটে চলে আসছে, এটা গণমাধ্যমে চলে আসছে, ভাবনার একটা পরিবর্তনে থাকে। এখন আপনি কি পিআর অ্যাপ্রোচ নেবেন, পাবলিক রিলেশনস অ্যাপ্রোচ নেবেন, না কি নেবেন, এটা তো বড় দল সে ভালো জানে। এবং বড় যে জিনিসটা, তার যে প্রতিশ্রুতি, অনেক প্রতিশ্রুতি সে দিচ্ছে, শুরুর দিকে সে ভালো করেছে, সে বিভিন্ন পলিটিক্যাল স্কুলিং করেছে, এগুলো কৌশলগুলো বলেছে, ব্যাখ্যা করেছে, কিন্তু কোনটা বাস্তবায়নযোগ্য সেটা এখন বড় প্রশ্ন হয়ে উঠবে। আপনি যদি এই ছাত্র সংসদ নির্বাচনগুলোকে একটা মাইক্রো এক্সাম্পল হিসাবে দেখেন, যে কথা উনিও বারবার বলছিলেন যে কেন মাইক্রো এক্সাম্পলে এটা হচ্ছে, সে তার ইন্টারেস্টটা খুঁজে পাচ্ছে কেন। ওই শিক্ষার্থী তো এখনো দেখেনি যে ভবিষ্যতে সে কি করবে, সে তো কিছু তার ভালো আচরণ দেখেছে, কিছু সেবামূলক কাজ দেখেছে, কিন্তু সে একটা আস্থার জায়গা তৈরি করতে হয়তো পেরেছে, কিংবা একটা ইন্টারেস্টের জায়গায় খুঁজে পেয়েছে যে আমার সাথে দুটো কথা বলবে। এখন বিএনপি বা বড় দলগুলোর ক্ষেত্রে সেই জায়গাটা দেখাতে হবে যে আমি কতগুলো দফা দিলাম, আমার ইস্তেহারে কি থাকবে, তার চেয়ে বড় কথা কতটা বাস্তবায়নযোগ্য, আমি কতটা বাস্তবায়নে যেতে পারবো, সেই প্রতিশ্রুতি তাকে দিতে হবে যেটা তার কাছে স্পষ্ট হয়। এবং সবশেষে আমার কাছে যেটা মনে হয় যে নির্বাচনী প্রার্থী, যেটা উনি বলেছেন, ওনার থেকে আমি পয়েন্টটা নিই, আপনি কোন প্রার্থীকে দেখছেন এবং তার আচরণ কি, এটা অনেকটা সবাই আমরা দেখছি। আপনি দেখেছেন না এই নির্বাচনগুলো, যে গণমাধ্যমের সামনে আচরণ উন্মুক্ত হয়ে গেলে সেটা কি হয়। প্রার্থী নির্বাচন এবং তার আচরণটা আমি মনে করি একটা বড় ভূমিকা রাখে। এই পিআর অ্যাপ্রোচের জায়গাটা থেকে আপনার কাছে আমার জানতে চাওয়া, বিএনপি কি তাদের পিআর অ্যাপ্রোচে কিছুটা হলো পিছিয়ে পড়বে, না ভাবনায় পরিবর্তন আনলে আবার এগিয়ে যেতেও পারে? শুনেন, এই স্টুডেন্ট পলিটিক্স আর ন্যাশনাল পলিটিক্স এক না। আমি যেটা ডিফারেন্সটা বলি, ন্যাশনাল পলিটিক্সেও কিন্তু বিএনপির উপর মানুষ খেপা, তাদের এই মানে এই আপনার তৃণমূলে অথবা গ্রামাঞ্চলে অথবা উপজেলায় চাঁদাবাজি, দখলদারি, মামলাবাজি, এগুলোর কারণে বিএনপির উপরে সাধারণ মানুষ খেপা, আওয়ামী লীগের লোকজনও খেপা, এটা সত্য। 15 বছরে তাদের মানে নানান ধরনের হয়রানি, হামলা, গুম, সেই ত্যাগের ব্যাপারটা কি সামনে আসবে না? আসবে না কেন? যে লোকটা ধরেন ছিনতাই করতে যেয়া, বাটপারি করতে যেয়া, চুরি করতে যেয়া ধরা খেয়েছে, সে যখন মার খায়, তাকে যে মারে, যখন সে বেরিয়ে আসে, তখন ওই মারটাকে তার পুরস্কার হিসেবে নেয়, প্রাপ্তি হিসেবে নেয়। সেটা মনে করে যে আমি চুরি করছি, আর অনেকে চুরি করছে, তাদের তো মারে না, আমার মারে কেন? ওই যে মারে তাকে সে পছন্দ করে না তো রে ভাই। ওই মারটা যে তার প্রাপ্য ছিল সে স্বীকার করে না তো। আওয়ামী লীগও স্বীকার করে না, তারা অনেক কিছু করছে, তাদের কী হয়েছে, তেমনি আপনি মারবেন আমাকে, তারা এইভাবে দেখে। তাদের মনে তো আপনি চেঞ্জ করতে পারবেন না ভাই, তাদের মানসিক অবস্থা তো, তারা তো ওই মন নিয়ে যে ভোট দিয়ে যাবে। আচ্ছা, এখানে কেন হবে না সেটা আমি বলি আপনাকে। এখানে যেটা হয়েছে যে এখানে
এই শিবিরের স্টুডেন্টগুলো অনেক বছর ধরে তাদের সঙ্গে কিন্তু পরিচিত, অন্য একটা ছদ্মবেশে তারা ছিল, ছাত্রলীগ হিসেবে তাদেরকে চিনত এবং ছাত্রলীগের ভালো ছেলে হিসেবে তাদেরকে চিনত। তো যে কারণে ওই পরিচয়টা তাদের কিন্তু কাজ করছে। এখানে কিন্তু জামাতের ব্যাপারটা তা হয় নাই। জামাতের কোনো লিডার আওয়ামী লীগ করতো, এই পরিচয় এখন আবার জামাতে ফিরে আসছে, এরকম কিন্তু আপনি পাবেন না, এটা পাবেন না। যে কারণে এদের ভালো দিকটা মানুষ ওইভাবে দেখে নাই। দ্বিতীয় কথাটা হলো, এখানে যেটা হবে না সেটা হলো যে এখানে কিন্তু আওয়ামী লীগের ভোটটা কোথায় যাবে, জানেন এটা কিন্তু ন্যাশনাল ইলেকশন, দুটা ঘটনা ঘটবে আমি বলি। আওয়ামী লীগের বিপুল একটা অংশ ভোটই দিবে না, যাবেই না ভোট দিতে। আগে করছিলেন আপনি, নিষিদ্ধ হলে কি হয়? এরা করবে না, ভোট দিবে না। এই কারণে তারা এইটা বলার চেষ্টা করবে সারা দুনিয়াকে, দেখো ওই যে যারা ভোট দেয় না ওটা আমরা, ওটা আওয়ামী লীগ। এটা একটা স্ট্র্যাটেজি। শেষ মুহূর্তে কি করবে আমি জানি না, এরকম একটা স্ট্র্যাটেজি আসতে পারে। অথবা আরেকটা স্ট্র্যাটেজি আসতে পারে, তারা এই ভোটটাকে জাতীয় পার্টিকে দিয়ে দেবে। আমি ওই প্রশ্নটাই রেখেছিলাম, এখানে তো কোনো জায়গা ছিল না, তাদের এখানে দেওয়ার জন্য একটা জায়গা আছে, শক্তিশালী জায়গা, তারা জাতীয় পার্টিকে দিয়ে দেবে। জাতীয় পার্টিকে দিয়ে দিলে পরে এটা জামাতের পক্ষে যাবে না। সহজ হিসাব হলো যে এই ইলেকশন ডাকসু জাকসু এই স্টুডেন্টদের ইলেকশন যেটা আছে, এই ইলেকশনটা কিছুই প্রভাব ফেলবে না তা আমি বলবো না, কিন্তু এই প্রভাবটা মানে একটা ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে আসবে এটা আমি মনে করি না। কিছু প্রভাব ফেলবে হয়তো, যেমন আমার কাছে একজন লোক আলাপ করতেছে, সে খুবই এন্টি জামাত, এমনি আলাপ বলতেছে, ওই কত আর পাবে জামাত, ম্যাক্সিমাম 30টা পাবে। তো পরশুদিন আবার পরশুদিন আবার কথা বললাম, এখন কি বলেন ওইখানে তাহলে 50টা পাইতে পারে। তো সে কিন্তু 20টা বাড়াই দিচ্ছে। এখন সে তো আর ভোট দেয় নাই, আমিও ভোট দিই নাই, ভোট তো হয়ও নাই, বাট আমি বলছি মানুষের ধারণাটা এভাবে কিন্তু টুকটুক অল্প অল্প করে চেঞ্জ হচ্ছে এবং কিছুটা চেঞ্জ হবে। অর্থাৎ মনোবলের জায়গাটা একটা প্রভাব তো ফেলছি কিছুটা হলো এই ছাত্র সংসদ নির্বাচন, কিছুটা ফেলবে এবং আগামীতে যে ইলেকশনগুলি হবে রাজশাহীতে ডিফারেন্সটা আরো বেশি হবে। তখন হয়তো দেখবেন ওই 50-86 হয়তো 60-70 নিয়ে যাবে। চট্টগ্রাম বাকি আছে, চট্টগ্রামে হবে, সেখানে আগে সংসদে পেয়েছেও তারা। এখন শুনেন কথা হলো জানেন, আমি বলি আপনাকে মূল যে জিনিসটা, এটা হলো কি আমি বিএনপি লিডারশিপকে অনুরোধ করব, ভাই আপনারা আত্মসমালোচনা করেন যে আপনাদের এত বড় সংগঠন, আপনাদের এত বড় ছাত্র সংগঠন, আপনারা কেন পপুলার ভোট দিয়ে আসতে পারলেন না, এটা একবার চিন্তা করেন। খালি অন্যের দোষ খুঁজেন না, আগে নিজের দোষটা খুঁজেন, কারণ এটা আপনাদের জাতীয় নির্বাচনের জন্য প্রয়োজন। আপনারা ওই জায়গাটাতে যান, ওটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে যদি কিছু হয়, তা না হলে এবং এরা যেটা করতেছে, এরা তো মনে করেন স্টুডেন্টদেরকে বলতেছে যে তোমরা বলো ইলেকশন কারচুপি হয়েছে। তো এইগুলি তো ভাই আপনাদের সেই শুনেন ওই রাজনীতি আর চলবে না বাংলাদেশে, ওই রাজনীতি ভুলে যান। আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। সেই জায়গায় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে কথাটা এখন আমি আপনাদের দুজনের কাছেই জানতে চাই, সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। আজকে আবার আরেকজন বলেছেন যে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এই যখন আলাপগুলো হয় তখন আবার জাতীয় ঐক্যমত্য কমিশনের ব্যাপারে আজকে একদম মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যে কথাটা বলেছেন সেটা একটু উল্লেখ করতে চাই। গণ অভ্যুত্থান আলাদিনের দৈত্য উপহার দিয়েছে, আমরা তার কাছে কি চাইবো এটা আমাদের উপর নির্ভর করছে, জাতিকে ভিন্নভাবে তৈরি করে আমরা দিয়ে যাব। এবং সনদে আপনারা সবাই যখন স্বাক্ষর করবেন কোলাকুলি করে সবাই একমত হয়ে গেছি এটা বলবেন, এই দৈত্য আমরা একবারই পাচ্ছি, কেউ আর কোনোদিন পাবে না। তাহলে এই দৈত্য আসলে সত্যি আমাদেরকে কি অনেক ভালো কিছু দিতে পারবে, আমরাও চাইতে পারবো? চেয়েছি তো এতদিন ধরে। দৈত্য তো দুই রকম হয়, সেটা যদি আলাদিনের প্রদীপের দৈত্য হয় তাহলে আপনার প্রদীপের দৈত্যের কথাই বলা হচ্ছে, ভালো দৈত্য যে মনের ইচ্ছা পূরণ করবেন, না হলে তো দৈত্য ভাঙচুর করবে। এখন দেখেন একটা বাক পরিবর্তনের মধ্যে আমরা আছি। আপনি যদি বড় দল হিসেবে বলেন এই মুহূর্তে, যারা আবারও যদি বিএনপির রেফারেন্স দিই, যে বিএনপি 90-এর পরেও এরকম ছিল, কিন্তু সেই এরকম পরিস্থিতির মধ্যে ছিল না। আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে সংসদীয়তে গিয়েছিলাম, সর্বোচ্চ যদি বড় পরিবর্তনের কথা আমরা বলি, আরও কিছু ছোট ছোট। আপনি এই মুহূর্তে যা দাঁড়াচ্ছে সেটা আমরা যদি সনদের রেফারেন্সেই বলি যে বিএনপি একদিকে, বাকি প্রত্যেকে কিন্তু বনাম জোট তৈরি হচ্ছে। এটা রাজনীতিতে আপনি একভাবে বিশ্লেষণ করতে পারেন, কিন্তু বড় দল হিসাবে যে দায়টা তৈরি হচ্ছে, যে চাপটা সৃষ্টি হচ্ছে বিএনপির উপরে, সেটা কিন্তু শুধুমাত্র ওই নির্বাচনে কি কয়েকটা সিট পাবে ওই অ্যাসেসমেন্টের মধ্যে থাকছে না। কারণ বিএনপির আগে সরকারে ছিল, বিএনপির আগে বিরোধী দলে ছিল, মানুষ তাকে জানে। আপনি চাইলে 96 রেফারেন্স দিতে পারেন, আপনি চাইলে 2005-এর রেফারেন্স দিতে পারেন,
স্বাভাবিকভাবে সরকার পরিচালনা করতে গিয়ে সে সবসময় সঠিকভাবে চলেছে এটা বলা যাবে না। সুতরাং বিভিন্ন রকম তার পরিস্থিতির সাথে কিন্তু মানুষ পরিচিত, যারা ভোট দেবেন তারা পরিচিত, সেটা অন্য বনাম যারা করছেন তাদের কিন্তু এটা নাই। এখন 11টা 12টা দল এই প্রশ্ন করলে চলবে না তার ব্যক্তি কতটুকু, তার সংখ্যা কেমন, তাদের অনেকে ঢাকার বাইরে তো অফিসও নাই বা এরকম বড় কোনো কিছু নাই। বিষয়টা কিন্তু তা না, বিষয়টা সমস্ত চাপ কিন্তু একটা দলের উপরে যাচ্ছে, একটা বড় দলের উপরে, এবং প্রত্যেকে তাকে কিন্তু এক ধরনের আমি যদি বলি একটু দেওয়ালের দিকে ঠেকিয়ে বাকি সবাই কিন্তু আর একদিকে দাঁড়াচ্ছেন। এটাও কিন্তু একটা বড় বিষয় আমাদের বিবেচনা নিতে হবে যে আমরা কেবল এটা সনদে স্বাক্ষর করার বিষয় না, এটা এত বড় পরিবর্তন যে একটা 54 বছরের পরিপক্ক মানে বয়সের দিক থেকে একটা ম্যাচিউর রাষ্ট্রে এসে আপনার যখন এটা বলেন যে সংবিধান সংশোধনের প্রশ্ন কিংবা আপনি প্রতিনিধিত্ব কিভাবে হবে, সংখ্যানুপাতিক ব্যাপারগুলো তো সহজ আলোচনা কেউই বলছেন না, যারা ঐক্যমত্য কমিশনে আছেন তারাও বলছেন না এটা সহজ আলোচনা। সো একদিকে একটা বড় দলকে যেমন কর্নার করার প্রচেষ্টা, মানে তাকে এক ধরনের এক পাশে ঠেলে দিয়ে বাকি প্রত্যেকে, সেটা যেমন অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদেরকে অবজার্ভ করতে। আপনি এই কেবলমাত্র স্বাক্ষরের আলোচনাটা করবেন, কে স্বাক্ষর করলো কে করলো না, এটা দিয়ে কিন্তু আলোচনা অসম্পূর্ণ থাকবে, এবং আপনাকে ওইটাও বিবেচনায় রাখতে হবে যে অন্যটার অবস্থাটা কি, মানে যারা এটার অন্যতম বড় একজন অংশীজন। স্পষ্ট করেন যেহেতু সময় কম, পরের অংশটাও যদি করতেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটাই তো আমরা জানি, আর যদি নাও হয় তাহলে জাতীয় নিরাপত্তা একদম বিঘ্নিত হবে, কেন হবে না? আঞ্চলিক আমি যদি প্রশ্ন করি কেন জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে না, এই আলোচনা আমরা সম্ভবত গত বছর মানে একেবারে প্রথম 1-2 মাসের মধ্যে বহুবার করেছি। যেহেতু আমরা ছোট আলোচক, আমাদেরকে তো উদ্ধৃত কেউ করে না, কিন্তু বড় কোনো যখন প্ল্যাটফর্ম থেকে করে যাদের প্রভাব আছে তাদের কথাটা বারবার উচ্চারিত হয়। আপনি কি জাতীয় নিরাপত্তা মানে যুদ্ধ বেঁধে যাবে সেটা বলা হচ্ছে না, জাতীয় নিরাপত্তা তো অনেকভাবে বিঘ্নিত হতে পারে। আপনি একটা নির্বাচন করতে পারলেন না, এর থেকে বড় অনিরাপত্তার বোধ আর আপনার কি তৈরি হতে পারে? আপনি শৃঙ্খলা রক্ষা করতে পারবেন না। আপনি যে মব সংস্কৃতি তৈরি করেছেন সেটা যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, আপনার যে অনাস্থার জায়গা তৈরি হচ্ছে, আপনার বিনিয়োগ আসবে না, আপনি প্রতিষ্ঠানগুলো ধরে রাখতে পারবেন না, আপনি ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের উল্টা যাবেন। আঞ্চলিক আপনার যখন একটা অংশের মধ্যে, আপনার নেপালের যে ঘটনাটা ঘটছে সেটা কি কেবল নেপালের মধ্যে আটকে থাকবে? এটা যদি না থামতো, আপাতত যদি একটু স্থির না হতো, সেটা কি ভারতের উপর প্রভাব রাখতো না? সেটা কি চীনের উপর প্রভাব রাখতো না? আজকে যদি আমার এখানে হয়, আপনি কতক্ষণ পর্যন্ত, এটা তো মানুষের যে অবস্থা, সেই অবস্থাটাকে আটকে রাখা যায়, কংক্রিট দেওয়াল দিয়ে তো আটকে রাখা যায় না। আর আঞ্চলিক নিরাপত্তার মানে তো অর্থ তো এই না যে বাংলাদেশ থেকে বর্ডার ক্রস করে মানুষের পাশে গেলে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হবে। আঞ্চলিক নিরাপত্তার বহু ডাইমেনশন আছে, এবং আপনি যখন অস্থির হবেন তখন স্বাভাবিক অঞ্চল অস্থির হবে না হলে মোটামুটি ভাবে সেটা আমাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হবে। এটা এখনো যে নিরাপত্তাহীনতা নাই সেটা বলছি না, কিন্তু ফেব্রুয়ারিটাকে আমরা ধরছি যে এটাকে সমাধানের একটা বিএনপির দাবি ছিল ডিসেম্বরে নির্বাচন, তাহলে নিরাপত্তা আমি সরলভাবে বলবো না। আমরা যেহেতু একটা সবাই একটা জায়গায় পৌঁছেছি, একটা মনোজগতে আমি একটা দিন সময় ঠিক করছি, সেটা যদি না হয় এবং এখন যে পরিস্থিতি আমাদের মধ্যে আছে, এটা তো নিরাপত্তা বিঘ্নিত হবে, এটা অত্যন্ত সাধারণ ব্যাপার। এই জন্য আপনার নিরাপত্তা বিশ্লেষক হওয়ারও প্রয়োজন নেই, খুব সাধারণ চোখে আপনি বিষয়টা বুঝতে পারেন। স্পষ্ট করলেন মাসুদ কামাল। সে জায়গায় প্রথমে যে বিষয়টা শুনতে চাই, সেখানে প্রশ্নটা আপনার কাছে এটুকুই রাখতে চাই, আলাদিনের দৈত্যের কাছে তো সবাই একসাথে একটা জিনিস চাইতে হবে, বিক্ষিপ্ত যদি হয় চাওয়া, তাহলে দৈত্য দিবে কি করে আমাদেরকে? চাওয়ার দরকারটা কি? আপনি অর্জন করেন না। আলাদিনের দৈত্যের কাছ থেকে চাওয়াটাই তো মন নাই মনে করি। দৈত্য আপনাকে কি এনে দিবে? আপনারা অর্জন করছেন, অর্জন করে নেন। আমার কথাটা রেখে দেবে। আমি কিন্তু লটারিতে বিশ্বাস করি না, অথবা কোনো দৈত্য আমাকে পাইয়ে দেবে এটা আমি বিশ্বাস করি না। একটা দৈত্য দিয়েছে চাইবো না, ওটা অন্যভাবে। আপনি দেখেন, আমি বলি আপনাকে প্রবলেমটা কোথায় হয়েছে। আমাদের যে সংস্কার করার যে প্রক্রিয়াটা, এটাই ছিল ফল্টি, একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং। এটা একদম ফল্টি। এইভাবে সংস্কার হয় না। আপনি কতগুলি এনজিও, কতগুলি ভাড়াটে বুদ্ধিজীবী এনে তাদের মাধ্যমে সংস্কার করবেন। আপনি সেই সংস্কার বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলি মানবে? একটা নির্ভেজাল নির্বাচন হলো, এটাই মানে না, এটাই মানার মানুষের তোদের নাই, ওটা মানবে? সংসদ নির্বাচনই মানছেন না, মানবে না তো এটা। তাহলে আপনাদের বুঝতে হবে আপনি জিনিসটা কার জন্য করতেছেন। এই দেশে আপনার দেখেন প্রথম কতগুলি ভুল কি করছে, এইগুলি ম্যান্ডেট তো এই সরকারের নাই, আসলে গাইড জন্য তারা নিচ্ছি। তারা গাইড জন্য বলছে আমরাই করছি, আমরাই এমপ্লয়ার, আমরাই আন্দোলন করছি। তোমরা তো আন্দোলন করছিলা, বিরাট আন্দোলন করছিলা, তো ওখানে কয়টা ভোট পাইছো? পঞ্চম ষষ্ঠ হইছো। বাক্সাস্টারদের আন্দোলনের সিফাও সালার ছিল, এনসিপিতে আন্দোলনের সিফাও সালার, তো তাদের দল কয়টা পাইছে? তাহলে মানে কি ওরা যে আন্দোলন করে না, ওরা যে আন্দোলনের মূল দাবিদার না, এটা তো ওই স্টুডেন্টরা সব বলে দিল। তাদেরই দুজন যেহেতু আবার উপদেষ্টা হয়েছে, 3 জন উপদেষ্টা হয়েছিল। তো ওখানে আমি তো মনে করি এই সাদিক ক্যাম্পকে নেওয়া উচিত ছিল। কথা বলার জন্য বলতেছি আর কি। কাজেই এইগুলির কথা না, তারা গাইড জুড়ে বলছে
যে আমরা এটা করবো, এটা আর আপনার সংস্কারটা কাকে দিয়ে করাবেন? যে লোক গত 20 বছর 30 বছর এদেশে থাকে না, সে বলে দেবে যে আমার দেশের কি হবে কি হবে। সে যখন এই দেশে ছিল তখন কি সে ওই পর্যায়ের মেধাবী ছিল? ওটা ওখানে যাই মেধাবী ছিল, ওই প্রথম আলোতে কলম লিখে কেউ মেধাবী দিতে পারে না ভাই, ওগুলি করেন না আমাদের, ওগুলো আমরা বুঝি। এই দেশে যারা আছে এরা কি সব ঘাস খায় নাকি? তো আপনারা যেটা করছেন ওই জিনিসটাই ছিল ফল্টি। এখন ওই ফল্টি একটা জিনিস এই সরকারের সবচেয়ে বড় মানে সুবিধা ছিল, যেমন কি কোনো পলিটিক্যাল পার্টি এই সরকারকে বিরোধিতা করে নাই, সবাই তাকে সমর্থন করছে। এইটাই ছিল আবার এই সরকারের সবচেয়ে বড় ভুল, মানে বড় সমস্যা। সমস্যার কারণে কেউ সমালোচনা করে নাই বলে তারা মনে করছে আমরা যা কিছু করতেছি সবই বোধহয় ঠিক আছে, সব ঠিক নাই, সব একদমই ঠিক নেই। যে কারণে এখন যেটা এতদিন পরে কেচে গন্ডেস করে আসছে, এসে এখন দেখতেছে এটা তো কেউ মানে না, আবার তারপরে বলতেছে এটা বাস্তবায়ন কেমন হবে। একজন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ দেখুন, রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে কোনদিন সংবিধান চেঞ্জ হয় নাকি? এটা পৃথিবী কোথাও হয়েছে? একটা একটা করে চেঞ্জ করতে হবে। যে তাহলে কেমন গণভোট দেওয়া, এতগুলি 84টা ইস্যু, 84টা ইস্যু কি গণভোটে দেওয়া যায়? আপনি গণভোট দিবেন একটা ইস্যুর উপর। মাসুদ কামাল, আমার হাতে আর 1 মিনিট সময় আছে, দ্বিতীয় অংশটা যদি একটু বলতেন যে এত মানে নিরাপত্তাহীনতা আমরা এখন অনুভব করছি। শুনেন, আমরা উনি যে কিন্তু খুব চমৎকার কথা বলছি কিন্তু, যে আমরা তো প্রতিটা যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচিত সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত প্রতিটা মুহূর্তে আমরা নিরাপত্তাহীনতার মধ্যে আছি। গত 1 বছরে আমাদের এখানে কোনো বৈদেশিক বিনিয়োগ হয়েছে? জিরো হবে তো যতক্ষণ পর্যন্ত একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না আসবে, ইলেকটেড গভর্নমেন্ট না আসবে। প্রতিদিনই আমরা নিরাপত্তাহীনতার মধ্যে আছি। ইন্ডিয়ার সঙ্গে আমাদের সম্পর্কটা কি? ভিসা পাচ্ছে কেউ? এটা কি নিরাপত্তাহীনতা না? ইন্ডিয়ার সঙ্গে একটা চুক্তি ইন্ডিয়া আমাদের সঙ্গে বাতিল করতেছে, আমরা যেগুলো রপ্তানি করতাম সব বাতিল করতেছে। তো এইগুলি কি আমাদের নিরাপত্তাহীনতা না? তো এখন এখান থেকে বেরোবে কিভাবে? এখন ফেব্রুয়ারি কোথায় বলা হচ্ছে, যেহেতু সরকার প্রধান নিজে থেকে একটা ফেব্রুয়ারি ডেট ঘোষণা করছে, তো আমরা সবাই ধরে নিয়েছি ঠিক আছে ফেব্রুয়ারির পর থেকে বোধহয় সব ঠিক হয়ে যাবে। এখন যদি ফেব্রুয়ারিতে আপনি মিস করেন, একদিন তো কোনো ডেট দেন নাই, ওটা মিস করে তো মহা ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে আমাদের। কি করবে? চাঁদাবাজি করবে। এরা তো চাঁদাবাজি করবে না বলে, চাঁদাবাজি করে না তারা, এই কথাটা তারা বলে। তারা কিভাবে চলবে? হয় বাবা মার কাছ থেকে টাকা আনবে অথবা পার্টির কাছ থেকে টাকা নেবে। যেহেতু পার্টির কাছ থেকে টাকা নেয়, আমাদের অন্য পার্টিগুলি কি করে? নিজের টাকা দেয় না, টাকা নেওয়ার পথ দেখায় দেয়, এভাবে নাও এভাবে নাও, তোমার আগের যারা ছিল ওরা করে নাই, ওদের মধ্যে টাকা ইনকাম করো, চাঁদাবাজি করো। তো পার্টি যখন চাঁদাবাজির পথটা দেখায় দেয় তখন তারা পার্টির কথা শুনে। আর যখন বাবা মা টাকা দিবে তখন সে যেটা বুঝবে তার সে বুঝতে চেঞ্জ করবে না, কিন্তু সে খুব দ্রুতই তার ফ্যামিলিকে কনভিন্স করে ফেলাবে, এটা আমি মনে করি না, এটা আমি একদমই মনে করি না। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, দেখেন এই ইলেকশনটা কেন এমন হয়েছে সেটা আমি বলি আর কি, তাহলে বুঝবেন আপনি। জামায়াত এবার মানে বিশেষ করে শিবির এবার অনেকগুলি কারণে জিতেছে। বটম লাইন হলো, প্রথম বলে নেই, শিবির যে এবার জিতেছে বিশাল ভোটে, এর কারণ হলো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা শিবিরের এই প্রার্থীদেরকে ভোট দিয়েছে বলেই তারা জিতেছে। এটা হলো বটম লাইন। আগে এটা আপনি মেনে নেন যে ওরা ছাত্রদের ভোটে জিতছে। এখন ছাত্ররা আমার আপনার যে কম বুঝে এটা মনে করার কোনো কারণ নেই, ওদের স্বার্থ ওরা খুব ভালো বুঝে এবং ওরা বুঝে শুনে জ্ঞানত এই স্টুডেন্ট লিডারদেরকে ভোট দিয়েছে এবং তারা পাস করেছে। এখানে অন্যরা অনেক কিছু বলতে পারে, যেমন আপনার কাল দেখলাম যুবদলের এক নেতা মনে মুন্না, সে বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন যে দুর্নীতি হয়েছে, ভোট কারচুপি হয়েছে, যে নাকি হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংকে হার বানিয়েছে। মানে একটা বড় নেতা, বড় নেতা ভাই, যুবদলের একটা সভাপতি, ওনার মতো লোক এই ধরনের সুইপিং কমেন্ট কিভাবে করে? এটা যখন উনি করে তখন বুঝতে হবে কি, যে 3টা জিনিস বুঝতে হবে, যে উনি ঢাকা ইউনিভার্সিটির ইলেকশন বুঝে নাই, উনি হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংও বুঝে না, এবং উনি ওই পদের যোগ্য কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। এই ধরনের কথা বলা উচিত না। আরো অনেকের ব্যাপারে পোষণ করতে হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজকে এটা কথা বলেছেন, রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আতাতে জাতীয়তাবাদী শক্তিকে নির্মূলের কোনো গভীর নীল নকশা তৈরি হচ্ছে কিনা এটা আজ মানুষের ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষ কি সেরকম ভাবছে? মানুষ এরকম ভাবছে, উনি একা একা ভাবতেছে, উনি ভাবতেছে, এবং কাউকে বিশেষ করে ওনারা যারা স্টুডেন্ট লিডার আছে, যারা নাকি এই ইলেকশনে পরাজিত হয়েছে, তাদেরকে উনি ভাবার জন্য প্ররোচিত করছে। এই সমস্ত লিডাররা স্টুডেন্টদেরকে নষ্ট করে।
ছাত্র দলের জিএস ক্যান্ডিডেট ইলেকশনে দেখলাম 2 ঘন্টা না 3 ঘন্টা পরে সে পরাজয় স্বীকার করে নিছে। জিএস ক্যান্ডিডেট দেখলাম তো, মানে রায় মেনে নিয়েছে। আমার কাছে ভালো লাগছে। দিস ইজ কল্ড ডেমোক্রেসি। রিজভি যেটা বলছে ডেমোক্রেসি না, ওই মনে মনে যেটা বলছে ওটাও ডেমোক্রেসি না, এবং ওরা ডেমোক্রেসির শত্রু। এই লোকগুলো ডেমোক্রেসির শত্রু। এই লোকগুলো ইলেকশন হবে, সবাই জিতবে না, একদল জিতবে একদল হারবে, কিন্তু এদের মানসিকতা হলো আমরা সব সময় জিতব। আপনারা সব সময় জেতার জন্য কি করছেন ভাই? আমি আপনাকে নানাভাবে প্রমাণ করে দিতে পারবো এই ইলেকশনে শিবিরের জয়টা অবধারিত ছিল। আমার মনে কি আছে, আমি কি চেয়েছি সেটা ভিন্ন কথা, কিন্তু এদের জয়টা অবধারিত ছিল, কোনো উপায় ছিল না। কারণ স্টুডেন্টদের ভোট, আপনি বলেন মেয়েদের হলে এবং নারী শিক্ষার্থীদের ভোট বেশি পেয়েছে, তারা অনেক বেশি, 2 গুণ 3 গুণ ভোট পাইছে মেয়েদের হলে। আবার জগন্নাথ হলে পায় নাই। আপনি জগন্নাথ হলে যদি আপনি সঠিক মনে করেন, তো এটাকে আমরা সঠিক মনে করবেন না কেন? এটা একটা ভালো যুক্তি, দুটোই সঠিক। তো এখন এই জিনিসগুলো বুঝতে, যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হইতো তাহলে জগন্নাথ হলে তারা কি 5 ভোট দেয় 10 ভোট দেয়? ওখানে কি ইঞ্জিনিয়ারিং করতো না? ওখানেও করতো। তো এইগুলি হলো জানেন কথার কথা। আমি পরে আরেকবার সময় পাবো, তখন আমি বলবো যে জয়ের আসলে কারণটা কি ছিল। একটা কৌশল তো নিশ্চয়ই কাজ করেছে। মানে আমি এই কারণে এই মন্তব্যটা একটু সংক্ষিপ্ত করব, যেহেতু আমি ফার্স্ট টাইম আমার ওইটা একটু সময় লাগবে, ছিলাম, আমার হয়তো নিশ্চয়ই আমার একটা পর্যবেক্ষণ আছে। আমি গত 2 দিন ক্রমাগতভাবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপ করছি, যারা ওখানে দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে কথা বলছি, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আমি একজন এখন ক্যাম্পাসের সাধারণ শিক্ষক হিসেবে বোঝার চেষ্টা করছি, একজন আপনাদের মতো নাগরিক হিসেবে বোঝার চেষ্টা করছি। কিন্তু যে কারণগুলো আপনারা বললেন সেই কারণগুলোও কেউ কেউ চিহ্নিত করছেন যে একটা যে কোনো নির্বাচন, সেটা শিক্ষার্থী সংসদ নির্বাচন হোক আর জাতীয় নির্বাচন হোক, সম্ভবত আমরা যেভাবে নির্বাচনী কর্মকৌশলগুলোকে এতদিন ভেবে এসেছি তার বোধহয় একটা পরিবর্তন ঘটছে। আমরা যেভাবে ভোটারের আচরণকে আমরা চিনি বা মনে করি, যেটা একটু আগে উনি বলছিলেন যে একটা পরিবারে কিভাবে কাকে ভোট দেবো সিদ্ধান্তটা হয়, কিংবা একটা স্বতন্ত্র স্বাধীনতা কাজ করে এখনকার দিনে, মা মার মতো দিচ্ছেন, বাবা বাবার মতো দিচ্ছেন, সন্তান সন্তানদের মতো দিচ্ছেন, কারণ একটা এম্পাওয়ারমেন্ট তৈরি হয়েছে, এটা চাইলে পরিবর্তন করা যাবে না। সেটার একটা প্রভাব কিন্তু আছে, যে একজন নারী শিক্ষার্থী, তার মানে এই না যে ভাই তুই কাকে ভোট দিবি, তুই এক কাজ করে অমুককে দে, এতটা সহজ না ব্যাপারটা, কোনো অবস্থাতেই তা না। একজন নারী শিক্ষার্থী এখন অত্যন্ত ভাইটাল একটা অবস্থায় চলে গেছে, মানে তাদের কালেকটিভ ভোটিংটা কোন দিকে যাচ্ছে বা তার ব্যক্তিগত মতামত, সেটা কিন্তু আগের মতো আপনি আর ওরকম তাকে প্রভাবিত করবার মতো অবস্থায় নেই, যে তার একজন ছেলে সহপাঠী বা ছেলে বন্ধু তাকে বললো আর সে প্রভাবিত হয়ে গেল। আমি ক্যাম্পাসের উদাহরণ থেকে বলছি, সেটা আমরা অনেকদিন ধরে পর্যবেক্ষণ করছি। আর এর বাইরে তো যে আলোচনাগুলো হচ্ছে, কৌশল, আচরণ, আপনি কিভাবে ভোটারের কাছে যাচ্ছেন, তার মন যায়। এবং উনি একটা চমৎকার কথা বলেছেন যে ভোটারের ইন্টারেস্ট যে কোনো ক্ষেত্রে, যেমন ভোটের একটা পলিটিক্যাল ইকোনমি আছে, সেরকম যিনি ভোট দিচ্ছেন তিনি তো তার একটা স্বার্থ দেখবেন, যে আমি একজনকে এমপি করলে আমি কিভাবে বেনিফিটেড হব। আমি একজনকে সম্পাদক পদে নির্বাচিত করলে সে বিরাট কোনো পরিবর্তন করে ফেলতে পারবে না, সে সংসদ সদস্যও না, বা সে বিশ্ববিদ্যালয়ের এমন না যে সে ভিসি প্রভিসি হবে, কিন্তু কোন পর্যন্ত সে যেতে পারবে, কতটুকু সে পারবে, কতটুকু কমিটমেন্ট দেখাবে, সেই বিষয়গুলো আমার মনে কাজ করেছে। কিন্তু যে প্রশ্নটা যদি পরের অংশে আসি আপনার, যে সেটা শুধু জামাত না, প্রত্যেকের ক্ষেত্রে কি কি ঘটলো, মানে আমি যেটা এই কয়েকদিনে এরকম চিন্তা করছি, মনোবল যে কোনো বাংলাদেশের, আপনি 90-এর পরে যে রাজনৈতিক দলগুলো সরকার গঠন করেছে কিন্তু বিরোধী দলে ঠেকেছে, লুকানোর কোনো এটা বিষয় না, তাদের প্রত্যেকের বড় শক্তি হিসাবে কাজ করেছে তার ছাত্র সংগঠন। তাকে হয়তো সে অঙ্গ সংগঠন বলেনি আইনগত কারণে, কিন্তু তার সহযোগী বলেন, ভ্রাতৃপ্রতিম বলেন, যে নামেই তাকে বলেন না কেন, এটাকে অস্বীকার করা যাবে যে 90-এর পরে অসাধারণ ভূমিকা পালন করেছে জাতীয়তাবাদী ছাত্র দল মূল দলের জন্য? এটাকে অস্বীকার করা যাবে যে ছাত্রলীগের, যে আপনি যেভাবে সেটাকে বিশ্লেষণ করেন ক্রিটিক্যালি, সবসময় আমরা দেখেছি সংগঠনের জন্য কাজ করে। আপনি কি বলবেন শিবির যতই প্রতিষ্ঠিত হোক, মানে 70 দশকের শেষ ভাগে, তার মানে অবদান মূল জামাতে ইসলামীতে প্রত্যেকটা ক্ষেত্রে, আপনি বাম সংগঠনগুলো ধরেন, তাদের অবস্থানও তো বড় না হতে পারে, তাদেরও তো বিরাট যুক্ততা আছে তাদের প্রধান দলগুলোর সঙ্গে। অতএব বাংলাদেশের রাজনীতিতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই তরুণদের সংগঠনগুলো কতটা ভূমিকা পালন করবে। মনে রাখতে হবে যে এই দেশের 50% এখন তরুণ বয়স। আমি ঠিক এই মুহূর্তে আপনাকে জনমিতিক তথ্যটা দিতে পারছি না, কিন্তু যদি 18 থেকে 24 ধরেন, সে সংখ্যাটা সঠিক সংখ্যা বের করা যাবে, সে সংখ্যাটা বিরাট। অতএব এই যে ঘটনাটা ঘটছে বা এই যে পরিবর্তনটা আপনি ছাত্র সংসদে খেয়াল করছেন, তার কি কোনো রকম প্রভাব পড়বে না দলীয় মনোবলের উপরে বা ভোটার যিনি দেখছেন তার উপরে? আমি মনে করি যে এটা, আবারও আমি বলছি ওই কথাটা, ওই অনুসিদ্ধান্ত নিয়েই বলছি যে এটা মিরর রিফ্লেকশন না,
এটা দিয়ে জাতীয় নির্বাচনকে সেটা আমি মেনে নিচ্ছি, মেনেও বলছে মনোবলের। এইবার আসুন, কিছু জিনিস উন্মুক্ত হয়ে গেছে, এক্সপোজড হয়ে গেছে, যে চাঁদাবাজি হয়, জোর করছে, দখল দিচ্ছে, মানুষের উপরে একটা ভীতি সঞ্চার করছে, এবং সেটা করছে তার অপেক্ষাকৃত তরুণ বয়সীরাই বা যুব যারা। তরুণ মানে একেবারে আমি বলছি না যে 18 থেকে 20 বছর, 30-35 পর্যন্ত আমরা তাকে তরুণ বা যুব ধরতে পারি। আমার মনে হয় যে আপনিও একমত হবেন যে এটা আমরা বিভিন্ন সময় আলাপ করেছি, কিন্তু এটা কিন্তু এবার মোর দ্যান এক্সপোজড, এটা যে তার মানে এই কাজগুলো ঘটছে এবং সেটার একটা প্রভাব কিন্তু পড়ছে, সবাই তো তাই বলছেন। আচ্ছা, এবার আসুন যে আপনার সাংগঠনিক দুর্বলতা, আপনি যদি দেখেন যে এই বিপুল সংখ্যক তরুণ যে সংগঠনটাতে যুক্ত বা যে সংগঠনগুলোতে যুক্ত, তাদের যদি সাংগঠনিক দুর্বলতা এখনই বোঝা যায়, তাহলে নির্বাচনের ক্ষেত্রে প্রণোদনা কে দেবে? নির্বাচনের ক্ষেত্রে সাংগঠনিক কাজ কি কেবলমাত্র বয়োজ্যেষ্ঠরা করবেন? তো এরা তরুণদের কাছে যাবেন তো তরুণরাই। আপনি দেখেন সিভিক পারসেপশনের উপর একটা প্রভাব পড়েছে। এই যে আলোচনা আপনি কেন করছেন, এই টকশোতে আজকে আলোচনা কেন নিয়ে আসছেন? একটা সংসদ নির্বাচন হয়েছে, আপনি বলতে পারেন আরে ভাই আপনি 1900 একটা করেছিলেন, এখন একটা করেছেন, জাহাঙ্গীরনগর 33 বছর পরে করে, ঠিক আছে আমরা আনন্দিত হলাম, অভিযোগ থাকবে, সেগুলো আলাদা বিষয়। তো এটা নিয়ে জাতীয় নির্বাচনের সাথে এত যুক্ত থাকে না, যুক্ততা এই কারণে বাংলাদেশের ইতিহাসে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে জাতীয় সংসদের সাথে এত মিলিয়ে আলোচনা শুধু বোধহয় আর কখনোই কারণটা সম্ভবত সিভিক পারসেপশনের উপর তার প্রভাব। শত শত গণমাধ্যম এটাকে ফোকাসে রেখেছে, এটা ট্রান্সপারেন্সি দেখার চেষ্টা করেছে, এটা স্বচ্ছতা দেখার চেষ্টা করেছে, এটার পদ্ধতি। সবশেষে যেটা কথাটা একটু বলবো, সুইপিং কমেন্ট, এটার পরবর্তীতে বড় বড় দলের নেতারা কোনো কোনো ক্ষেত্রে এত সরল বক্তব্য দিচ্ছেন, আমার মনে হয় যেটা তাদের জন্য বুমেরাং হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। মাসুদ কামাল, আপনার কাছেও আসি। শিবির মানে ছাত্র শিবির, সেটা ডাকসুতে কিংবা জাকসুতে 1 বছর ধরে তারা কাজ করেছে এবং তাদের পাবলিক রিলেশন খুব ভালো ছিল। ছাত্রদল হলে থাকতে পারেনি এর আগেও, আমি ফ্যাসিস্ট সরকার সেই আওয়ামী লীগের কথা বলছি সেই সময়, কিন্তু ছাত্র শিবির থেকেছে, কোনো না কোনোভাবে থেকেছে, তাদের সাথে পরিচিতি ঘটেছে। এইভাবে যদি তারা এগিয়ে গিয়ে থাকে, এই কৌশলেই যদি তারা এগিয়ে গিয়ে যায় আর কি, এই ছাত্র সংসদ নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির লোকজন কি খুব বেশি এলাকায় থাকতে পেরেছে?